আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন ইরানের পারমাণবিক কর্মসূচি দমন করতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন, আবার আরেকদিকে ট্রাম্প প্রশাসনের সাথে ইরানের বর্তমান কর্তৃপক্ষের আলাপ আলোচনাও চলমান রয়েছে। ঠিক এরকমই একটি সন্ধিক্ষণে নতুন করে যে প্রশ্ন সামনে এসেছে তা হল, যদি প্রেসিডেন্ট ট্রাম্প বা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিদ্যমান পারমাণবিক স্থাপনাগুলো আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, তাহলে ইরান কি এই স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে পারবে? সম্প্রতি পরিচালিত নতুন ওপেন সোর্স বিশ্লেষণে দেখা গেছে যে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পারমাণবিক স্থাপনাকে ঘিরে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাশার তুলনায় অনেকটাই দুর্বল। কিন্তু আসলে কি পরিস্থিতি এমন? বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। এই গবেষণাটি ব্রেকিং ডিফেন্সের সঙ্গে একচেটিয়াভাবে শেয়ার করা হয়েছে জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজ। গবেষকরা জানিয়েছেন, একটি বিরল ইরানি অপারেশনাল সিকিউরিটি ত্রুটির সুযোগে তারা নাতানজ নামক একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার চারপাশের রাডার সংক্রান্ত তথ্য দেখতে সক্ষম হন। মার্টিন সেন্টারের গবেষক স্যাম লেয়ার জানান, যদিও এই চিত্র মাত্র কয়েক সেকেন্ডের জন্য ধরা পড়ে, তবুও এটি ছিল ইরানের পারমাণবিক সাইটগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দেখা সবচেয়ে পরিষ্কার দৃশ্য। যে পরিমাণ তথ্য এতে পাওয়া গেছে তা অত্যন্ত উল্লেখযোগ্য এবং ইরানি সেন্সরদের জন্য এটি একটি বড় লোকসান, কেননা ইরানি সেন্সর সাধারণত এমন তথ্য প্রকাশ থেকে বিরত থাকে। এই তথ্যটি মূলত পাওয়া গেছে কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ থেকে, যা একটি ইরানি কমান্ড সেন্টারের দৃশ্য দেখায়। ইসরায়েলি বাহিনী নাতানজের কাছে একটি ইরানি ড্রোন স্থাপনায় হামলার 1 বছর পূর্তি উপলক্ষে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে 3টি স্ক্রিনে 4টি রাডার সিস্টেমের তথ্য প্রদর্শিত হয়। এই ভিডিওর তথ্য এবং ওপেন সোর্স ইমেজারি ব্যবহার করে স্যাম লেয়ার এবং তার সহকর্মীরা রাডারগুলোর ভৌগোলিক অবস্থান নির্ধারণ করতে এবং কী ধরনের রাডার ব্যবহার করা হয়েছে তা শনাক্ত করতে সক্ষম হন। তাদের বিশ্লেষণে উঠে এসেছে, এই 4টি রাডারের মধ্যে রয়েছে একটি ইরানি নাজম 804 রাডার, যা খোরদাদ 15 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। সোভিয়েত আমলের P-12 স্পুন রেস্ট রাডারের 2টি সংস্করণ এবং রাশিয়ান উৎসের টর সারফেস 2 এয়ার মিসাইল সিস্টেম। তবে গবেষকদের মতে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল, এই রাডার তথ্যগুলো বিভিন্ন স্ক্রিনে আলাদাভাবে দেখানো হয়েছে, যা ইঙ্গিত দেয় যে পুরনো ধরনের রাডার ডিজাইনের একটি বিশৃঙ্খল সমাহার একসঙ্গে সমন্বিতভাবে কাজ করতে অক্ষম। এটি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং সম্ভাব্য দুর্বলতাকে ইঙ্গিত করে। বিশেষ করে এত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার ক্ষেত্রে এরকম একটি দুর্বলতা প্রতিপক্ষকে সুযোগ করে দিতে পারে। স্যাম লেয়ার এই প্রসঙ্গে বলেন, সবচেয়ে উন্নত ও গুরুত্বপূর্ণ একটি স্থাপনার জন্য প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এতটা বিচ্ছিন্ন ও খণ্ডিত প্রতিরক্ষা ব্যবস্থা বেশ বিস্ময়কর। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ স্থানের জন্য আমি আরও কিছুটা উন্নত সুরক্ষা ব্যবস্থা আশা করেছিলাম। এই তথ্যগুলো কি ইরান ইচ্ছাকৃতভাবে সম্প্রচার করেছে যাতে লেয়ারের মতো পর্যবেক্ষকদের দৃষ্টি বিভ্রান্ত করা যায়? এরকম আশঙ্কাও একদম উড়িয়ে দেওয়া যায় না। তবে লেয়ার এমনটা মনে করেন না। তার মতে, ইরানের নীতি নির্ধারকেরাও অন্য সব কর্তৃপক্ষের মতো ভুল করতে পারেন। তাছাড়া ইরানের ভেতর যারা সেন্সরের কাজ করেন তারাও নিজেদের কাজে খুব বেশি দক্ষ নন বলেও তিনি মনে করেন। তার মতে, এই ভিডিওটি ফাঁস হবার বিষয়টা একেবারে সৎভাবে ঘটে যাওয়া একটি ভুল, কারণ অন্যান্য অনেক ভিডিওতে দেখা যায় ভিডিওগুলো ঝাপসা করে দেওয়া হয়, যা এই যাত্রায় হয়নি। এটাই প্রথমবার নয় যে নাতানজ সংক্রান্ত জনসম্মুখে প্রকাশিত কোনো ছবি বা ভিডিও ওপেন সোর্স বিশ্লেষকদের জন্য মূল্যবান হয়ে উঠেছে। 2008 সালে তৎকালীন ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ পারমাণবিক স্থাপনাটি পরিদর্শনে যান এবং তার ব্যাপক সফরের ছবি প্রকাশিত হয়, যার মধ্যে পারমাণবিক সেন্ট্রিফিউজের ছবিও ছিল। নিউ ইয়র্ক টাইমসকে একজন বিশ্লেষক বলেছিলেন, ওই ছবি ছিল রীতিমতো গোয়েন্দা তথ্যের সমতুল্য।
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বের ধারণার চেয়ে কম মাত্রায় তথ্য শেয়ার করতে পারে এমন একটি সম্ভাবনা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামরিক পরিকল্পনাকারীদের জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে, কেননা এই দেশগুলো প্রায়শই তেহরানের বিরুদ্ধে সামরিক হামলার কথা বিবেচনা করে। তবে অন্তত নাতানজে কোনো হামলার ক্ষেত্রে নতুন এই তথ্যের বাস্তবিক প্রভাব খুব একটা নেই বলেই বিশ্লেষকরা মনে করছেন, কারণ নাতানজে এমন একটি নেটওয়ার্ক রয়েছে যেখানে গভীরভাবে মাটির নিচে অবস্থিত স্থাপনাগুলো রয়েছে, যেগুলোকে বিমান হামলার মাধ্যমে ধ্বংস করা অত্যন্ত কঠিন। এমনকি তথাকথিত বাংকার বাস্টার অস্ত্র ব্যবহার করেও এগুলো ধ্বংস করা যায় না। তবে যদি দুর্বল নেটওয়ার্কিং পুরো ইরানের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেই সত্য হয়, তাহলে তুলনামূলকভাবে কম সুরক্ষিত অন্যান্য পারমাণবিক স্থাপনাগুলোর জন্য এটি গুরুতর প্রভাব ফেলতে পারে। এমনকি ইরানের প্রতিপক্ষরা এমনও ধারণা পেতে পারে যে ইরানের বিরুদ্ধে অসামরিক বা সাইবার হামলার মতো নন কাইনেটিক হামলাগুলো হয়তো কম কার্যকর হবে। সেই তুলনায় সরাসরি সামরিক বা কাইনেটিক হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে সহজেই পৌঁছাতে পারবে, আর তেমনটা হলে ইরান বড় ধরনের ঝুঁকিতে পড়ে যেতে পারে। এদিকে সম্প্রতি তেহরান ডায়ালগ ফোরামে ভাষণ দিতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেন যে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করার অধিকার রয়েছে, যা স্বাস্থ্য, কৃষি, শিল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যবহৃত হতে পারে। তিনি বলেন, ইরানের ধর্মীয় বিশ্বাস পারমাণবিক অস্ত্র তৈরিকে নিষিদ্ধ করে, কারণ এই ধরনের অস্ত্র মানবতাকে ধ্বংস করতে সক্ষম এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য কেবলমাত্র নিষ্ঠুরতা বয়ে আনবে। কিছু পশ্চিমা শক্তির পক্ষ থেকে ধারাবাহিকভাবে উত্থাপিত অভিযোগের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান বলেন, অন্যরা বারবার দাবি করে যাচ্ছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও যুদ্ধোন্মাদনা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেন, এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বলেছেন, আমাদের নিশ্চিত করতে হবে যে ইরানের হাতে যেন পারমাণবিক অস্ত্র না থাকে। ঠিক আছে, আসুক তারা এসে যাচাই করে যাক, আমাদের লুকানোর কিছু নেই, আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করছি না, এমনকি এই ধরনের অস্ত্র তৈরির বিষয়টি বিশ্বাসও করি না। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, আমাদের অধিকার আছে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশকে উন্নত করার, অস্ত্র তৈরির জন্য নয়, বরং মানুষের ভালো জীবনের জন্য। ভাষণের অন্য অংশে পেজেশকিয়ান ইসরায়েলি শাসক গোষ্ঠীর হাতে ফিলিস্তিনি নারী ও শিশুদের নির্বিচার হত্যার নিন্দা জানান। মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসলামী বিশ্ব এবং অন্যান্য সমাজের বিরুদ্ধে এই অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মুসলিমদের রুখে দাঁড়ানো উচিত। তিনি আরও বলেন, যদি কেউ নিপীড়নের সামনে চুপ থাকে তাহলে তাকে নিজের ইসলাম ও মানবতার প্রতি তার অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলা উচিত। আর পরিশেষে পেজেশকিয়ান বলেন, একজন মুক্ত মানুষ হিসেবে আমি কোনো ধরনের জবরদস্তি মেনে নেই না। আমি নই, এই দেশ বা এই অঞ্চলের কোনো স্বাধীন মানুষই হুমকি বা দমন পীড়নকে স্বীকার করে না। স্বাধীন জাতিগুলো কখনো জোর জবরদস্তির কাছে মাথা নত করে না। এবারের তেহরান ডায়ালগ ফোরামে 53টি দেশের সিনিয়র প্রতিনিধি এবং জাতিসংঘের প্রতিনিধি সহ মোট 200টি প্রতিনিধি দল অংশ নিয়েছে। এই ফোরামে আলোচিত হয়েছে প্রধান কিছু বিষয়, যার মধ্যে রয়েছে ইরানের উপর অন্যায়ভাবে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা, মধ্যপ্রাচ্য নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্র এবং গণবিধ্বংসী অস্ত্রের হুমকি ইত্যাদি। তেহরান ডায়ালগ ফোরামের আলোচনা যখন চলছে, ঠিক সেই সময় ইরানের সাথে মার্কিন কর্তৃপক্ষের আলোচনায় মার্কিন প্রধান আলোচক স্টিভ উইটকফ আজ এক মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা এমনকি 1% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতাও অনুমোদন করতে পারি না। এর জবাবে ইরানের প্রধান আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে আরাকচি আরও বলেন, যদি অপর পক্ষের দাবি অবাস্তব হয় তাহলে তা গৃহীত না হওয়াই স্বাভাবিক। তবে তিনি এও জানান যে ইরান এমন নিশ্চয়তা দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। উল্লেখ্য, ওমানের রাজধানী মাস্কাট এবং ইতালির রোমে ইরান
ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে 4 দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী পর্যায়ের আলোচনার জন্য ইরান অপেক্ষা করছে, তবে যুক্তরাষ্ট্রের কৌশল দেখে মনে হচ্ছে তারা সময় পার করার চতুর কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।